আওয়ামী লীগ আমলে সুপ্রিম কোর্টের ৯০% বিচারপতি বিচার কাজে অনাচার করেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, ভবিষ্যতে যোগ্য ও মেধার ভিত্তিতে বিচারপতি নিয়োগের লক্ষ্যে নতুন আইন করা হচ্ছে। গত বছর উচ্চ আদালত মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও অভিযোগ উপদেষ্টার। শনিবার বিকেলে রাজধানীতে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গণবিজ্ঞপ্তি জারি করে দরখাস্ত আহ্বান ও স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে যাচাই করে উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরই মধ্যে প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই খসড়া প্রস্তাব নিয়ে শনিবার মতবিনিময় করে আইন মন্ত্রণালয়। সভায় খসড়া প্রস্তাব নিয়ে মতামত তুলে ধরা হয়। এটি একটি উল্লেখযোগ্য আইন হতে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। খসড়ায় কিছু পরিবর্তন পরিমার্জনের প্রস্তাবও দেন তারা। বিচারপতি হিসেবে আবেদন করবেন, আমি এটার বিরোধিতা করি। এটা কেউ করবেন না যারা ভালো আইনজীবী, এরা ব্যক্তিত্ব যাদের আছে। 10 বছরের প্র্যাকটিস হলেই হবে। অনেকের 10 বছর নাম লেখানো আছে, মামলা একটাও করে নাই। এইবার এই কিছুদিন আগে কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে হাইকোর্টে। এটা আমি বুঝি নাই যে কি ভিত্তিতে এদের কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট করা হয়েছে, আমি ঠিক বুঝি নাই। গত 15 বছর উচ্চ আদালতে বিচারের নামে মানুষের অধিকার হরণ করা হয়েছে বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা। বলেন, ভবিষ্যতে সৎ, যোগ্য ও মেধার ভিত্তিতে বিচারক নিয়োগ দেওয়াই মূল লক্ষ্য। হাইকোর্টে যারা এক্সিস্টিং জাজ ছিল তারা প্রচণ্ডভাবে একটা দলের প্রতি অনুগত ছিল। তারা অনেক অনাচার করেছেন, তাদের অনেকে 90% ক্ষেত্রে কমপ্লেন ছিল। বারবার বলা হচ্ছিল কিছু জাজ নিয়োগ করা প্রয়োজন। আমরা আইনের জন্য অপেক্ষা করতে পারছিলাম না। জুডিশিয়াল কু হওয়ার পর্যন্ত আশঙ্কা ছিল, দ্রুত করতে বলা হয়েছে। তো এই জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। ভুল থাকতে পারে। বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতি অনুরোধের বিধান বাদ দিয়ে কাউন্সিলকে ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারকগণ বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন থাকিবেন মর্মে ঘোষণা করা হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। তিনি হুঁশিয়ারি দেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে তাদেরও শান্তি হবে না। শনিবার বিকেলে রাজধানীতে জাতীয় সংলাপে তিনি এ মন্তব্য করেন। সভায় বিএনপি নেতা আমির খসরু বলেন, মিয়ানমার সীমান্ত আরাকান আর্মির দখলে যাওয়া বাংলাদেশের জন্য অশনি সংকেত। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। এই উত্তেজনার মধ্যে গত 2 মাসে আরও 80,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ। 7 বছর আগে অনুপ্রবেশ করে 10 লাখ রোহিঙ্গা। নানা চেষ্টার পরেও তাদের মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে উঠে আসে এ প্রসঙ্গ। এ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন না করে বাংলাদেশকে অশান্ত রাখতে চাইলে কারো শান্তি থাকবে না। আরাকান আর্মির সময়ও রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছে এখনো। সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো। কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পাহাড়ি এলাকা অ্যাটম বোমায় পরিণত হয়েছে, যা নিরাপত্তার জন্য হুমকি। আমরা হিল ট্রেক্সকে খুব ছোটখাটোভাবে দেখতে পাচ্ছি যে কি ওখানে শান্তি বাহিনী, বাট হিল ট্রেক্স ইজ এ টিকিং টাইম বম ফর বাংলাদেশ। আমাদেরকে মিয়ানমার ওই অঞ্চলের চট্টগ্রাম হিল ট্রেক্স নিয়ে ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, আমাদের পলিসি রিভিউ করতে হবে। আলোচকরা আরও বলেন, বাংলাদেশের জন্য ন্যাশনাল এস্টেট খুবই গুরুত্বপূর্ণ। তাই ভারত, চীন ও আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি আমাদের নলেজেই দেখা করতে গেছেন, এটা কোনো গোপনীয় বিষয় ছিল না। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকারের দেশ চালানো উচিত না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ করার শীর্ষক আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি দ্রুত নির্বাচন চায়, এ ধারণা ভুল। নির্বাচন দিলে দেশে অস্থিরতা ও সংকট কেটে যাবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই। একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। ভোটার হওয়ার বয়স ১৭ বছর করা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে একমত নন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এটি করা হলে নির্বাচন আয়োজনে আরও দেরি হবে। নতুন একটি প্রস্তাব দিয়েছেন, সে প্রস্তাব দিয়েছে 17 বছর হবে আপনার ভোটার হওয়ার জন্য আপনার ন্যূনতম বয়স। এখন তাহলে কি করতে হবে? আবার নতুন করে আপনার ভোটার তালিকা তৈরি করতে হবে। এটা করতে গিয়ে তাহলে আরো সময় যাবে। মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার না কিন্তু ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। উপদেষ্টারা জনজীবনে স্বস্তি আনার উদ্যোগ নিচ্ছেন না অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তারা রাজনীতিতে জড়িয়ে পড়ছেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন। এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরে পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর, যেখানে শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের নথি ছিল বলেও দাবি তার। শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরে আগুন নেভাতে গিয়ে সচিবালয়ের সামনে ট্রাক চেপায় নিহত ফায়ার ফাইটার নয়নের স্বজনদের সাথে দেখা করে এসব কথা বলেন তিনি। জানান, দেশ স্বৈরাচার মুক্ত হলেও তাদের দোসরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তরে এখনও গা ঢাকা দিয়ে আছে। শেখ হাসিনার অর্থ পাচার ও বিভিন্ন প্রকল্পের অর্থ লোপাটের নথিপত্র ধ্বংস করতেই এই আগুন লাগানো হয়েছে বলেই দাবি তার। এসব ষড়যন্ত্রের কারণেই নয়নের মতো ত্যাগী ও নিরীহদের জীবন যাচ্ছে বলেও জানান রিজভী। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছেন, ঘাপটি মেরে আছেন, এটা বলা যেতে পারে। তারা ঘাপটি মেরে আছেন, কোথায় কি নাশকতা, কোথায় কি চক্রান্ত করছেন তার কোনো ঠিক নেই। আর এগুলো ঠেকাতে গিয়ে দেশকে একটি শান্তি স্থিতির মধ্যে নিয়ে আসতে গিয়ে জীবন দিচ্ছে নয়নের মতো ছেলেরা। জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে বেইমানি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরে শনিবার দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন। দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরলেন সাবেক এমপি, প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তার আগমনে শাহজালাল বিমানবন্দরে জড়ো হন তার নির্বাচনী এলাকা কুমিল্লা ৩ আসনের নেতাকর্মীরা। শত শত গাড়ি বহন নিয়ে বিমানবন্দর থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ছাত্রদের যে ঐক্য ছিল তা এখন আর দেখা যাচ্ছে না। বিদেশ থেকে লক্ষ্য করেছি যে আমাদের স্বাধীনতায় যেভাবে ছাত্র জনতা রাজনৈতিক দলগুলি একত্র ছিল, এখন যেন কেমনটা মনে হচ্ছে আমি বাকিটুকু বলতে চাই না। এই অবস্থা থেকে পরিবর্তন ঘটাতে হবে, না ঘটালে কিন্তু আমাদের অবস্থা কি হবে। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মনে করেন তিনি। জালেম সরকারের সময় যেভাবে গুম, খুন, চাঁদাবাজি, দখলবাজি এবং নির্যাতন করা হচ্ছে, এর যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু আমাদেরকে আবার সেই ভোগ করতে হবে। আমাদেরকে এইগুলি থেকে জনগণকে মুক্ত রাখতে হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে কায়কোবাদকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তবে ওই মামলার সব আসামিকে সম্প্রতি খালাস দেয় হাইকোর্ট। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের হত্যার হুমকি নিয়ে সৃষ্ট জটিলতার সুরাহা হয়েছে। এই কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী মনে করেন, গণ অভ্যুত্থানের সময় পুলিশের ভুল সিদ্ধান্তের কারণে বেশ প্রাণহানি হয়েছে। শনিবার রাজারবাগ পুলিশ লাইন এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দেশে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্তুষ্ট নন বেশিরভাগ মানুষ। এমন পরিস্থিতিতে পুলিশ প্রধান বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই। পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী। আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই, এবং আপনারা জানেন যে কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে। মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। এখনও মানুষ কিন্তু আমরা চাই যে আরও বেশি কাছে যাই, মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। অন্য এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, বিভিন্ন জায়গায় সমন্বয়কদের হত্যার হুমকি নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা সুরাহা হয়েছে। ঘটনাগুলো সবগুলো যে একই সূত্রে গাঁথা এবং একটা প্যাটার্ন, এখনও এটা বুঝতে পারছি, এখনও কিন্তু ওই রকমভাবে আমার কাছে প্রমাণিত হচ্ছে না। তারপরেও উই আর স্টিল অন দি জব। আমার মনে হয় যে ওই যে গোলাম রসুল আছেন ন্যাশনাল এসপি, উনি স্পেশালি এই পুরো জিনিসটা সমন্বয় করছেন। একই অনুষ্ঠানে উপস্থিত ডিএমপি কমিশনার বলেন, জুলাই আন্দোলনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। সেই সময় ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ রক্ষা পেত। 72 ঘন্টা আগেও যদি ওনারা সঠিক সিদ্ধান্ত নিতেন তাহলে অনেকের জীবন রক্ষা পেত, এবং আমাদের পুলিশ সদস্যদেরও অনেকের জীবন রক্ষা পেত। এই সময় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর কমিটির সহসভাপতি রণবীর বারোই সজলকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার পথে ও সেখানে থেকে বের হওয়ার সময় তাকে মারধর ও ডিম নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। 2022 সালের 23 অক্টোবর বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় চলতি বছরের 30 আগস্ট খালিশপুর থানায় দায়ের করা একটি মামলায় তাকে শনিবার দুপুরে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোহাম্মদ রাকিবুল হাসান। আদালতে নেয়ার পথে সজলকে একবার মারধর ও ডিম ছুঁড়ে মারে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আদালত থেকে বের করার সময় আবার তাকে কিল ঘুষি মারে বিক্ষুব্ধরা। শুক্রবার বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয় সজলকে। এখনও ধরাছোঁয়ার বাইরে ময়মনসিংহের নান্দাইলের কিশোরী পাপিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ হোসাইন। পরিবারের অভিযোগ, অপহরণের পরপরই থানার অভিযোগ করা হলেও পাওয়া যায়নি পুলিশের সহযোগিতা। তবে পুলিশ বলছে, আসামি গ্রেপ্তারের জন্য তৎপরতা অব্যাহত আছে। 1 জুন অপহরণ করা হয় নান্দাইলের নারায়ণপুর গ্রামের পাপিয়া আক্তারকে। অভিযোগ, পাশের কচুরি গ্রামের মোহাম্মদ হোসাইন ও তার সহযোগীদের বিরুদ্ধে। 3 মাস নারায়ণগঞ্জে আটকে রেখে নির্যাতনের পর 6 সেপ্টেম্বর বাড়ির পাশে আহত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয় পাপিয়াকে। ময়মনসিংহ ও ঢাকায় কয়েক মাস চিকিৎসা শেষে নিজ বাড়িতে 16 ডিসেম্বর পাপিয়ার মৃত্যু হয়। পরিবার বলছে, অপহরণের পর থেকে পুলিশের কাছে সহযোগিতা চেয়েও পাওয়া যায়নি। আমি আইনে আশ্রয় গেছি, যেমন থানায় গন্ডগোল, আইন নিছে না। নাহলে 2 মাস আগে তারা দর্শন করে নির্যাতন করিয়া বিভিন্ন জায়গায় তারা আঘাত করিয়া তারা রাস্তায় ফেলায় হয়ে যায়। পুলিশের ভূমিকার সমালোচনা করছেন এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠন। অভিযুক্ত মোহাম্মদ হোসাইন সহ সবাইকে গ্রেপ্তারের দাবিতে চলছে আন্দোলন। এই অমানুষিক নির্যাতনের কারণে তার একটা চক্ষু নষ্ট হয়ে গেছে, আর তার গায়ে অনেক জখম আছে। বান্ধবী পাপিয়ারে যারা মারছে তাদের বিচার চাই, সে যেন আর এরকম না করতে পারে। নির্যাতিত হয়েছে, তারে খুন করা হয়েছে, এরকম যাতে আর না করে, এরকম নির্যাতিত যে না হয় তার ফাঁসি চাই আমরা। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মোহাম্মদ হোসাইন সহ তার সহযোগীরা। সবকিছু তদন্ত সাপেক্ষে যে বিষয়টি তদন্তে আসে সেটা আমরা খুব শিগগিরই যৌক্তিক সময়ের ভিতরে এটা আদালতে দিতে পারব বলে মনে করছি। বাগচান্দা ফাজিল মাদ্রাসার ছাত্রী ছিলেন পাপিয়া।
অপহরণে অভিযুক্ত মোহাম্মদ হুসাইনও আব্দুস সামাদ একাডেমির 10ম শ্রেণীর ছাত্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 দিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছে নৌ শ্রমিকরা। শনিবার রাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাসের পর এ সিদ্ধান্ত জানান শ্রমিক নেতারা। কর্মবিরতির কারণে সারা দেশে নৌ বন্দরে বন্ধ ছিল স্বাভাবিক কার্যক্রম। হাজার হাজার টন পণ্য খালাস না হওয়ায় ভোগান্তিতে পড়ে ব্যবসায়ীরা। আগারগাঁওয়ের নৌ পরিবহন অধিদপ্তরে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন নেতাদের সাথে বৈঠক করেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত বৈঠকে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন নৌ শ্রমিকরা। আমরা ক্ষতিপূরণের বিষয়ে আমাদের যে দাবি, সে বিষয়ে অনুদানের বিষয়ে আমাদের দাবির সাথে ডিজিসিবি, বিআইডব্লিউটি চেয়ারম্যান সহ সরকারি কর্মকর্তারা সকলে একমত পোষণ করেছেন। বৈঠকে চাঁদপুরে জাহাজে 7 খুনের সাথে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত, আহতদের ক্ষতিপূরণ দেয়া ও নিহতদের পরিবারকে সহায়তা এবং নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেয়া হয়। এই যে দুর্ঘটনার এটা সুষ্ঠু তদন্ত হবে, যারা দোষী, প্রকাশ্য দোষী বা অপ্রকাশ্য দোষী, তাদেরকে বের করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। এটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য যে সংস্থা আছে তারা কাজ করছে। প্রতিটা পরিবারে একজন করে যদি এরকম হয়, আমি আমার স্কুল ট্রেনিং ইনস্টিটিউটে ফ্রি ট্রেনিং দেব, এটা আমি বলে দিয়েছি এবং ট্রেনিং দিয়ে আমি কর্মসংস্থানের নিশ্চয়তা করব এবং এটা ডিজি মহোদয় করেছেন। পরে কর্মবিরতি প্রত্যাহার ও কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। আমাদের কর্মসূচি যে স্থগিত ঘোষণা করছেন সভাপতি, সেই কর্মসূচি স্থগিত রেখে আমরা সবাই যেন কাজে যোগদান করি। সকল শ্রমিকদেরকে যার যার কাজে নিয়োজিত হবার জন্য অনুরোধ করছি। চাঁদপুরে 7 নৌ শ্রমিক খুনের ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে যায় শ্রমিকরা। 2 দিনের ধর্মঘটে বন্দরে আটকা পড়ে কয়েক হাজার টন পণ্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কর্মবিরতি প্রত্যাহারের পর কাজে ফিরেছেন নৌযান শ্রমিকেরা। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, নৌযান শ্রমিকরা তো কাজে ফেরার ঘোষণা দিয়েছেন, সেক্ষেত্রে কি নৌপথে পণ্য পরিবহন স্বাভাবিক হয়েছে কিনা? আপনারা জানেন যে গত বৃহস্পতিবার রাত থেকেই সারা দেশে কর্মবিরতি শুরু করেছিল নৌযান শ্রমিকরা। সিরাজগঞ্জের যে অন্যতম নৌবন্দর বাঘাবাড়ি নৌঘাটেও কিন্তু এই নৌযান শ্রমিকরা ধর্মঘট পালন করেছে, যে কারণে কিন্তু গত 2 দিন সিরাজগঞ্জের বাঘাবাড়ির এই নৌবন্দর ছিল স্থবির। কোনো পণ্য জাহাজ থেকে নামানো হয়নি, কোনো পণ্য তোলাও হয়নি। তবে শনিবার রাত থেকে যে এই কর্মবিরতি প্রত্যাহার করার পরে আমাদেরকে এই বাঘাবাড়ি নৌবন্দরের যিনি শ্রমিক নেতা, বাংলাদেশ নৌযান ফেডারেশনের সহসভাপতি কেন্দ্র কমিটির আব্দুল ওহাব মাস্টার জানিয়েছেন যে তারা যে কর্মবিরতি দিয়েছিল সে কর্মবিরতি স্থগিত করেছে, যে কারণে তারা কর্মে ফিরেছে। এবং আপনারা জানেন যে বাঘাবাড়ি নৌবন্দরটি 2য় শ্রেণী হওয়ার কারণে এখানে নাব্যতা সংকট রয়েছে, যে কারণে কাজিরহাটে এবং পেঁচা খোলাতে বেশ 50টির মতো জাহাজ ছিল সেই জাহাজগুলো কিন্তু ভোর থেকেই এই বাঘাবাড়ি নৌঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং বাঘাবাড়ি নৌঘাটের যে পণ্যবাহী জাহাজগুলো রয়েছে, বিশেষ করে সার এবং কয়লা, সেই জাহাজগুলো কিন্তু এই খালাস শুরু হবে এবং লেবার হ্যান্ডলিং যারা আছেন তারা জানিয়েছেন 9টার পর থেকে কিন্তু পণ্য খালাস শুরু হবে এবং বাঘাবাড়ি নৌবন্দর আগের মতনই সচল হবে। জি, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। লাইটার জাহাজের শ্রমিকদের 2 দিনের ধর্মঘটে লোকসানের মুখে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য নিয়ে আসা আমদানিকারকরা। বিভিন্ন পণ্য আটকা থাকায় প্রায় 15 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা জরিমানা গুনতে হবে বলে দাবি তাদের। বন্দর ব্যবহারকারীরা বলছেন, এ ধরনের সমস্যা সমাধানে আগে থেকে নীতি নির্ধারকদের ব্যবস্থা নেওয়া জরুরি। শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 30টি মাদার ভেসেলের পণ্য খালাস বন্ধ থাকে 2 দিন। এসব জাহাজে ছিল রমজান উপলক্ষে আনা বিভিন্ন ধরনের ডাল, গম, সয়াবিন বীজ। এছাড়া ছিল সার, কয়লা, সিমেন্টের কাঁচামাল সহ বিভিন্ন পণ্য। মাদার ভেসেলগুলো অলস বসে থাকলেও প্রতিটির জন্য দৈনিক 10 থেকে 20,000 ডলার পর্যন্ত বিলম্ব ফি গুনতে হয় আমদানিকারকদের। হুট করে এমন ধর্মঘটে
বড় ধরনের ক্ষতিতে তারা। এইগুলির মধ্যে প্রায় ধরেন 16-17 লাখ টন মাল হবে এখনো। ক্লিংকার, গম, কয়লা, ভুট্টা, বিভিন্ন খাদ্য সামগ্রী সহ আছে এর মধ্যে। তারপর ভাড়া মনে করেন পার ডে 25 থেকে 30,000 ডলার, তাহলে হইলে প্রতিদিন $10 লাখ মতো আসবে। এই সেক্টরে ঘন ঘন ধর্মঘট ডাকাটা এই সেক্টরের জন্য অত্যন্ত নেতিবাচক এবং এটা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। আমরা যে কাজ করি এই কাজটার সাথে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে দেশের যে ভাবমূর্তি সেটা সরাসরি জড়িত। এদিকে এমন সমস্যায় ভোগান্তিতে পড়লেও করণীয় ঠিক করতে বন্দর কর্তৃপক্ষও আছে নানা সংকটে। অর্ধশতাধিক অংশীজনকে নিয়ে কাজ করতে হয় বলে ভিন্ন ভিন্ন পক্ষের ধর্মঘট, কর্মবিরতি বা অন্য কোনো কর্মসূচিতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে তারাও। স্টেক হোল্ডারদেরকে আন্তরিক হলে এবং সবাই যদি এই বিষয়টা বিবেচনা করে যে আমাদের অর্থনীতির স্বার্থে, দেশের প্রবৃদ্ধির স্বার্থে আমাদের 24/7 কাজ করা উচিত, তাহলে এই সমস্যার সমাধান হবে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় 6 জন নিহতের ঘটনায় বাস চালক মোহাম্মদ নুরুদ্দিন সহ 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার মধ্যরাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নুরুদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসটির নিয়ন্ত্রণ হারানোর কথা বলেছেন বলে জানিয়েছে র্যাব। গাড়িটি থামাতে চাইলে ব্রেক কাজ করেনি বলে দাবি তার। র্যাব আরও জানিয়েছে নুরুদ্দিনের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 2022 সালে শেষ হলেও তা আর নবায়ন করা হয়নি। শুক্রবার সকাল 11টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কারকে পেছন থেকে প্রচণ্ড গতিতে ধাক্কা দেয় ব্যাপারী পরিবহনের বাসটি। এ সময় ক্ষতিগ্রস্ত হয় একটি মাইক্রোবাস এবং একটি মোটরসাইকেলও। এতে নিহত হন 6 জন। গাজীপুরের কোনাবাড়ির বেসিক শিল্প এলাকায় ওষুধ কারখানার রাসায়নিক ড্রাম বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছেন। শনিবার বিকেলে ব্রিস্টল ফার্মা কারখানায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছেন, ব্রিস্টল ফার্মার ওই 4 শ্রমিক নামাজ পড়তে কারখানার পাশেই অজু করতে যান। এ সময় টিন শেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশেই রাখা কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধ 4 জনকে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। গবাদি পশু থেকে মানুষে সংক্রমিত হয় এমন রোগ প্রতিরোধে 73 কোটি টাকার প্রকল্প নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। জুনে সাভারে ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। এরপর থেকে ফাঁকা পড়ে আছে সেটি। জনবলও নিয়োগ দেওয়া হয়নি। প্রকল্পের গাড়ি ব্যবহার করত পরিকল্পনা ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এরপরও প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সম্প্রসারণ শুরু হয়েছে। প্রাণী থেকে মানুষে বা মানুষ থেকে প্রাণীদেহে ছড়ানো রোগকে বলা হয় জুনোটিক রোগ, যেমন যক্ষ্মা, জলাতঙ্ক ও অ্যানথ্রাক্স। জুনোটিক রোগ প্রতিরোধে 2019 সালে 73 কোটি টাকার প্রকল্প নেয় প্রাণী সম্পদ অধিদপ্তর। এর মধ্যে পরীক্ষাগার নির্মাণ ও যন্ত্রপাতি কেনায় খরচ করা হয়েছে 32 কোটি টাকা। কিন্তু সাভারে ভবন নির্মাণের 6 মাস পরও পরীক্ষাগার চালু হয়নি। 17 কোটি টাকার যন্ত্রপাতি এখনও প্যাকেটবন্দি। অধিদপ্তরের অভিযোগ, যন্ত্রপাতি কিনতেও বড় দুর্নীতি হয়েছে। ইউরোপ, আমেরিকা বা জাপান থেকে যন্ত্র কেনার কথা থাকলেও আনা হয়েছে চীন থেকে। অনেকগুলোতে নকল সিল লাগিয়ে সরবরাহ করার প্রমাণও পাওয়া গেছে। চালুর আগেই রিয়েজেন্ট কেনায় তার মেয়াদ শেষ হয়ে গেছে। আমাদের আগের পিটি মহোদয় উদ্বোধনের বিষয়ে মন্ত্রী মহোদয় কথা বলছিল। উনি একটা উদ্বোধনের একটা সম্ভাব্য একটা তারিখ দিয়ে দিয়েছিল। সেই তারিখের ভিত্তিতে কিছু মালামাল প্রদর্শন করা ছিল, কিন্তু কাজ করছে হলো সম্ভবত ওনার এপিএস ছিল, জুয়েল মানে কাজবান এন্টারপ্রাইজ নাম। আমরা কিনেছি, ল্যাবের যারা আছে তারা দেখবে। কিছু মেয়াদ যেহেতু পরে নাও পারে, অন্য একটা গাড়ি আমাদের আগের পিডি নিয়ে আসছিল, মেরামত করে সেটা উনি ব্যবহার করতো, উনি চালাইতো, অফিসিয়ালি চালাইতো। আর 2টা গাড়ি আমাদের প্ল্যানিং কমিশনে একটা চলতো, মিনিস্ট্রিতে একটা চলতো। সাবেক প্রকল্প পরিচালকের দাবি, টিস্যু কালচার ও মলিকুলার ডায়াগনোসিসের পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। কাজ শুরু না হয় দায় দিলেন বর্তমান পরিচালককে। অভিযোগকারী আছে মন্ত্রীর ফুফাতো ভাই, তদন্তকারী কর্মকর্তাকে ডাকা হচ্ছে, মন্ত্রী আছে স্বাস্থ্য বোন যেটা বলা হয় আর কি। এফএম এন্টারপ্রাইজের মালিক ইয়াসির আরাফাত,
ভাইজির নাম হচ্ছে শাহিনা ফেরদৌসী। তবে দুর্নীতি বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্পে আগের সরকারের স্বার্থ জড়িত, এইসব আরও খতিয়ে দেখা উচিত। অধিদপ্তরের নিজস্ব অনুসন্ধানে যেহেতু প্রতীয়মান হয়েছে বা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বিশেষ করে এরকম চট করে বরাদ্দ দিয়ে এই প্রকল্প চলমান রাখার কোনো যুক্তি আমরা দেখি না। এরই মধ্যে প্রকল্পের উপপরিচালককে পদোন্নতি দিয়ে পরিচালক করা হয়েছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েকদিনের চেয়ে কমেছে শীতের প্রকোপ। পঞ্চগড়ে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। শীত পরিস্থিতি নিয়ে জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল আলম, পঞ্চগড়ের শীতের প্রকোপটা কিছুটা কমেছে, জনজীবনের স্বাভাবিক অবস্থা ফিরেছে কিনা? জি, শীতের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য যদি আমি বলি, তাহলে গত ২৪ ডিসেম্বর থেকে টানা ৫ দিন কিন্তু মৃদু পর্যায়ের শৈত্যপ্রবাহ ছিল। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ থেকে ১০-এর মধ্যে। আমরা দেখছি যে ৫ দিন সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০-এর মধ্যে ওঠানামা করার পরেও গত রাতে কিন্তু গড় তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকাল ৬টা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রাথমিকভাবে, যেটা আমরা বলে থাকি যে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আসলে আবহাওয়া অফিস বলছে যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০-এর মধ্যে থাকলেই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে এবং ১০-এর উপরে উঠলেই আর শৈত্যপ্রবাহ সেই পর্যায়টা থাকে না। সেই হিসেবে কিন্তু আজকে আমরা দেখছি গত রাতের গড় তাপমাত্রা কিছুটা বেড়েছে। আর আমরা প্রতিদিন আসলে দেখছি যে সকাল ৮টা নাগাদ কিন্তু সূর্যের দেখা মেলে এবং দিনভর ঝলমলে রোদ থাকে। রোদের মধ্যে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি আমরা দেখতে পাই। তবে প্রতিদিনের মতো বিকেলেই কিন্তু ঘন কুয়াশা শুরু হয়ে যায় এবং পাশাপাশি হিমশীতল বাতাস। মূলত এই বাতাসের কারণেই কিন্তু কনকনে ঠান্ডা শুরু হয়। আমি আসলে এখন 7:30 বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা আজকে সূর্যের মুখ দেখতে পাইনি। আকাশে হালকা কুয়াশা রয়েছে, কুয়াশার সাথে বাতাস রয়েছে। এই বাতাসের কারণেই আসলে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষের বরাবরের মতো এবারও দুর্ভোগ হচ্ছে। আমি আসলে রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, যারা কৃষি শ্রমিক, দিনমজুর শ্রেণীর মানুষ, এদের আসলে সীমাহীন দুর্ভোগ প্রতি বছর শীতের সময় এবারও আমরা দেখছি। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। থেকে শীত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। জরাজীর্ণ বাস টার্মিনালের কারণে ভোগান্তিতে জামালপুর ও চাঁদপুরের মানুষ। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় গাড়ির তেল ও যন্ত্রাংশ চুরি সহ নানা অপকর্মের আখড়ায় পরিণত হয়েছে টার্মিনাল। নির্মাণের পর কোনো সংস্কার না হওয়ায় দুর্ভোগে যাত্রী ও চালকরা। পৌর প্রশাসক বলছেন, সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সংস্কার করা হবে। যানজট নিরসন এবং যাত্রী সেবার মান উন্নয়নে ২০০২ সালে পৌর বাস টার্মিনাল নির্মাণ করে জামালপুর পৌরসভা। তবে ২০০৯ সালে বন্ধ হওয়ার পর থেকেই পরিত্যক্ত অবস্থায় টার্মিনাল ভবন। বাস ট্র্যাক রাখা হচ্ছে টার্মিনালের খোলা জায়গায়। ব্যবহার না করায় চুরি হয়ে গেছে অনেক জিনিসপত্র। ভবনেও দেখা দিয়েছে ফাটল। ভূতের বাড়ির মতো হয়ে আছে, ভাঙচুর হয়ে গেছে, লুটপাট হয়ে যায়। এই বাস স্ট্যান্ডে কিসি গেট পর্যন্ত ঠিক না, একটা বাতি নাই বাস স্ট্যান্ডে। আমাদের জামালপুর বাস স্ট্যান্ড চালু নাই, এটা কোনো সিন্ডিকেট আছে দেখতে হবো না। একই অবস্থা চাঁদপুর পৌর বাস টার্মিনালের। ২০০০ সালে নির্মাণের পর থেকে কোনো সংস্কার করেনি পৌর কর্তৃপক্ষ। এতে পুরো টার্মিনালে ভুতুড়ে পরিবেশ। পৌরসভার ময়লার স্তূপে চরম ভোগান্তিতে যাত্রী ও শ্রমিকরা। যে পরিস্থিতি, যে ধোঁয়া আমাদের এলাকায় যেভাবে দূষিত হয়েছে, মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। গাড়িতে রাতে তেল চুরি হয়, নিরাপত্তা নাই গাড়ির। পৌর প্রশাসক জানিয়েছেন, সংস্কারের জন্য কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কাজ চলমান আছে। তাছাড়া টার্মিনালটিকে সব জায়গায় কোথাও কোথাও খানাখন্দ আছে, সেটাকে মেরামত করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং অন্যান্য যেসব সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে প্রত্যেকটা আমরা সমাধান করার জন্য চেষ্টা করছি। দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য চাঁদপুর পৌর বাস টার্মিনাল ব্যবহার করে কয়েকশো যানবাহন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লোকসানের বোঝা এবং কোচ, ইঞ্জিন, জনবল সংকট সহ বিভিন্ন কারণ দেখিয়ে 18 বছরে পশ্চিমাঞ্চল রেলওয়ের 23টি ট্রেন বন্ধ হয়েছে। এতে এসব রুটের হাজারো যাত্রী বঞ্চিত হচ্ছেন রেলের সেবা থেকে। বন্ধ হয়ে গেছে 66টি স্টেশনও। চাহিদার অর্ধেকের কম জনবল নিয়ে চলছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।
তুলনামূলক কম খরচ, নিরাপদ ও যানজটের ভোগান্তিতে পড়তে হয় না বলে যাত্রীদের কাছে ট্রেন বেশ জনপ্রিয়। যা যাত্রীদের কাছে চাহিদা থাকলেও পশ্চিমাঞ্চল রেলওয়ের সেবা যেন ক্রমেই সংকুচিত হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে তথ্য বলছে, নানা সংকটে 2006 থেকে 2024 সাল পর্যন্ত 18 বছরে 23টি ট্রেন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে 6টি আন্তনগর, 1টি মেইল ও 16টি লোকাল ট্রেন। জনবল ও অবকাঠামো সংস্কারের অজুহাতে 265টি রেল স্টেশনের মধ্যে বন্ধ 66টি। বর্তমানে স্টেশন মাস্টার নাই, পোর্টারও নাই, কেউই নাই। বছর খানিক হলো মোটামুটিভাবে এটা বন্ধ আছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দ এক্সপ্রেস, আরেকটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদী মেলটন এক্সপ্রেস। এই স্টেশনটা ধরেন 20 বছর আগে খুব জাঁকজমক ছিল, এখন প্রায় 10 থেকে 15 বছর হলে কোনো ট্রেনও থামে না। বিশ্লেষকরা বলছেন, উন্নত বিশ্বে যেখানে রেলকে লাভজনক খাত হিসেবে দেখা হচ্ছে, সেখানে বাংলাদেশ রেলওয়ে টানছে লোকসানের বোঝা। এটি সময় উপযোগী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবের ফল। লোকাল ট্রেনগুলো তো আমি যতটুকু জানি লোকজন চড়তেই পছন্দ করে, যেহেতু তাদের খরচও কম লাগছে এবং যদি যানজট বা চিন্তা করে তার থেকেও কম সময় পৌঁছায় যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওনাদের একটু এই ব্যাপারে নিজেদের মধ্যে একটু চিন্তাভাবনা করে এবং আলাপ আলোচনা করে যতটুকু টেকনিক্যাল পার্সন দরকার তারা যে নিয়ে বসেন। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বলছেন, সেবার মান বাড়াতে সবকিছু নতুন করে শুরু করতে কাজ করছেন তারা। একটা নতুন ট্রেন পরিচালনা করতে গেলে আমার লাগবে প্রয়োজনীয় সংখ্যক কোচ, লোকোমোটিভ এবং সেই সাথে জনবল, আর স্টেশনগুলো চালু করতে হবে। সবগুলোতেই ঘাটতি রয়েছে, যে কারণে আমরা প্রায়োরিটি বেসিসে যে সমস্ত দরকার সেগুলো করার চেষ্টা করছি। বর্তমানে পশ্চিমাঞ্চল রেলওয়েতে প্রয়োজনীয় 47,000 জনবলের বিপরীতে কর্মরত 23,000। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এক বছরে অভিবাসন কমেছে 30.8%, তবে এবছর রেমিটেন্স বাড়বে 33%। ব্যাংকগুলোর ওপর অভিবাসীদের আস্থা ফিরে আসার পরই এর কারণ, বলছে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন রামরু। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শ্রম অভিবাসনের প্রতি ও প্রকৃতি 2024 বিষয়ক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে সংগঠনটি। সুখবর নেই অভিবাসন খাতে। 5 বছরে 95% অভিবাসী গেছেন 10টি দেশে, আর এবছর মাত্র 6টি দেশে গেছেন 90% অভিবাসী, অর্থাৎ কমেছে অভিবাসীদের গন্তব্য দেশের সংখ্যা। কমেছে নারী অভিবাসনও। এবছর বিদেশে গেছেন 54,000 নারী কর্মী। অদক্ষতা ও গন্তব্য দেশের মনোভাব না বোঝা এক্ষেত্রে বড় কারণ। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর গবেষণায় উঠে এসেছে এসব চিত্র। গবেষণা বলছে, সার্বিকভাবে অভিবাসন কমলেও জুলাইয়ের পর বেড়েছে রেমিটেন্সের পরিমাণ। নভেম্বর পর্যন্ত আমাদের কাছে ডেটা আছে, এটা যেভাবে বেড়েছে বা তাতে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এবারে রেমিটেন্স কিন্তু 26.4 বিলিয়ন ডলারে পরিণত হবে, যেটা গত বছরে 21.9 বিলিয়ন ছিল। রামরু বলছে, 4 বছরে রিক্রুটিং এজেন্সির সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। 2 বছরে লাইসেন্স পেয়েছে 800 নতুন এজেন্সি। গন্তব্য দেশের সংখ্যা কমা ও বাজার হারানোর পেছনে দায়ী অব্যবস্থাপনা ও দুর্নীতি। তবে সরকার চাইলে অভ্যন্তরীণ দুর্নীতি কমানো সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। 2021 সালে যে অ্যাপ তৈরি হয়েছিল, যেই সব বিষয় থেকে তারা টাকা সংগ্রহ করেছে, আমি এখানে একটা ফিগার ড্র করার চেষ্টা করেছি। এই পরিমাণ টাকা প্রবাসী অ্যাপ, তারপরে হচ্ছে সরকারের আইসিটি এবং আরেকটি এনজিও, এটা কিন্তু অকারণে অভিবাসীদের কাছ থেকে নিয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রবাসীদের ইন্স্যুরেন্সের টাকা কমানোর প্রস্তাব দিয়েছে রামরু। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি ক্রয় বিধিমালায় দুর্বলতায় এখনও আগে ঠিকাদার সিন্ডিকেটের কাজ পাওয়ার সুযোগ বেশি। সে সঙ্গে প্রতিযোগিতা কম থাকায় প্রকল্পে থাকছে অতিরিক্ত ব্যয়ের ঝুঁকিও। এই অবস্থায় সরকারি কেনাকাটার দরপত্রে 10% মার্জিনের বিধানের বাতিলের সিদ্ধান্ত হয়েছে দেশের স্বার্থে, যা দ্রুত কার্যকরের তাগিদ বিশ্লেষকদের। সরকারি উন্নয়ন প্রকল্প ও কেনাকাটায় বছরে খরচ হয় 2.5 লাখ কোটি টাকার বেশি। এজন্য 2011 সালে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ইজিপি
চালু হয়, যেখানে প্রস্তাবিত ব্যয়ের 10% কম বা বেশি দরদাতা নিলামে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়। সেই সঙ্গে অভিজ্ঞতা না থাকায় কাজ পান না নতুন ঠিকাদাররা। এসব বিধানকে প্রতিযোগিতা বিরোধী মনে করে বিশ্ব ব্যাংক ও পর্যবেক্ষকরা। এমন অবস্থায় অর্থ পরিকল্পনা সহ 4 উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তাদের সভা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট 2006 এবং প্রকিউরমেন্ট বিধিমালা 2008 সংশোধনের। কোন টেন্ডার পদ্ধতি ভালো খারাপ নির্ভর করবে সেই দেশের দুর্নীতি কতদূর, সেই দুর্নীতি কি শুধু যারা ঠিকাদার তারা নাকি যারা কাজটা দেয় তাদেরও দুই পক্ষেরই দুর্নীতি, এসব অনেক বিষয়ের উপর নির্ভর করে। আমাদের দেশে খুব সোজা একটা জিনিস হলো যে আমি যদি এখন একটা টেন্ডার দিই এবং বলি যে আপনাদের অভিজ্ঞতা কত 15 বছরে বা 10 বছরে কার বেশি, তাহলে বোঝাই যায় কোন সিন্ডিকেটগুলোর অভিজ্ঞতা সবচেয়ে বেশি হবে। সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রেও বলা হয় অসাধু ঠিকাদার, রাজনীতিক আমলাদের সিন্ডিকেটে উন্নয়ন ব্যয়ের 40% পর্যন্ত লোপাট হয়েছে। আর বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ বলছে গত 12 বছর সরকারি নিলামে শীর্ষ 5 ভাগ ঠিকাদারের কাজ বেড়েছে 21%। বিশ্লেষকরা বলছেন প্রতিযোগিতা না থাকায় কমেছে কাজের মান, বেড়েছে অপচয়, দুর্নীতি। পছন্দের লোক যারা তাদেরকে গোপনে এটা জানিয়ে দেওয়া হয়। সেজন্য আপনি দেখছেন যে নির্দিষ্ট কিছু লোকজনই সবসময় পায়, কারণ বাকিরা অন্ধকারে ঢিল ছড়ে, সুতরাং তারা 10% উপরে বা নিচে চলে যায়। দুর্নীতি এবং এন্টি কম্পিটিটিভ রাষ্ট্রীয় প্যাট্রোনাইজেশন হয়ে গেল। এটাকে অনতিবিলম্বে বাতিল করা দরকার। বিশ্বব্যাংক বলছে পূর্ণ প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সরকারি কেনাকাটায় 40% পর্যন্ত অর্থ সাশ্রয় সম্ভব। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।